এবার ভয়ঙ্করভাবে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে ফিরতেছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূস সমন্বয়ক এবং এনসিপি দলের শেষ রক্ষা হচ্ছে না, একই ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের। এগুলোর তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ বা বিভিন্ন যে সংস্থাগুলো আছেন, আদালতের যারা কর্মচারী আছেন, তাদেরকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। সাম্প্রতিক সময়ে এনসিপির বিভিন্ন নেতাদের ৭১ প্রসঙ্গে নানা ধরনের কুরুচিপূর্ণ এবং বিতর্কিত মন্তব্য তাকে প্রচন্ড আহত করেছে। ধরেন 50% লোক, কাছাকাছি লোক এখনো সিদ্ধান্ত নেয়নি, তারা সিদ্ধান্তহীনতার মধ্যে আছে। এটা একটা বিপজ্জনক দিক। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আজকের এই ভিডিওটি আপনাদের সবার দেখা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হবেন। শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে কিভাবে রাজপথে নামতেছেন, কাউকে তোয়াক্কা করতেছে না। সমন্বয়ক ডক্টর ইউনূস উপদেষ্টা কাউকে ভয় পাচ্ছে না। শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে, আন্তর্জাতিক সহায়তা নিয়ে, সেনাপ্রধানের সহযোগিতা নিয়ে কিভাবে রাজপথে নামতেছেন, কিভাবে নির্বাচনে আসবেন, কিভাবে রাজনীতিতে ঢুকতেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি নেতা কর্মীদের শেষ রক্ষা হবে না, তাদের কঠিন বিপদে পড়ে গেছে। প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের। বিশেষ করে এই সরকার পতনের পর এই মুহূর্তে যারা শেখ হাসিনার মামলাগুলো নিয়ে বিশেষ করে ধরেন ইনভেস্টিগেশন করছেন সরকারি পুলিশ কর্মকর্তারা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা, বা তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের হয়েছে সেই মামলাগুলোতে যারা উকিল আছেন, মুন্সি আছেন, বিচারক আছেন বা বিভিন্ন কলাকৌশলী আছেন, প্রত্যেকের কিন্তু একটা টেনশন থাকে, যেমনটা বেগম খালেদা জিয়ার সময়ও ছিল। কেননা এই দেশে ক্ষমতার পালাবর্তন ঠাস করে হইয়া যায়। তো টেনশনের জায়গাটা তখনই তৈরি হয় যে ক্ষমতা পরিবর্তন হইলে তখন আসলে এই যে যারা আছেন পলিটিশিয়ানরা অনেকে ভাইগা টেগা যান বা খুব বড় কর্মকর্তারা ভাইগা যান, বাকিরা তো বাংলাদেশে থাকা লাগে বা তাদের পরিবার আছে। তো বাংলাদেশ যেই প্রতিহিংসামূলক একটা রাষ্ট্র, আমরা রাজনীতির পালাবর্তনে বা ক্ষমতার পালাবর্তনে যেই প্রতিহিংসাগুলো সামনে দেখি, বিভৎস ঘটনাগুলো দেখি, সেখান থেকে ভয় পাওয়াটা স্বাভাবিক। একটু আগে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাকে করা একটা প্রতিবেদন বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সাথে জড়িত প্রসিকিউটর, যারা আইনাঙ্গনে কাজ করেন, মামলাগুলোর তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ বা বিভিন্ন যে সংস্থাগুলো আছেন, আদালতের যারা কর্মচারী আছেন, তাদেরকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। এই বিষয়টি উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 2রা জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল। এখন এখানে আমরা যদি দেখি, মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে, মানে সোশ্যাল মিডিয়াতে, যেখানে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন শোনা যায়। এই অডিওটি সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হয় যে এটা কোনো ফেক অডিও নাকি রিয়েল। পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া গেছে যেটা অরিজিনালি শেখ হাসিনার কণ্ঠ এবং তিনি প্রকৃতপক্ষেই হুমকি দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন যেভাবে আসছে, শেখ হাসিনা বলছিলেন ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে, উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলছিল জি নেত্রী, জি আসসালামু আলাইকুম। এরপর শেখ হাসিনা বলেন চাকরি সামনেও করতে হবে, এটা ভুলে যায় না যেন 1 মাঘে শীত যায় না। একটা কথা আমি বলি, তোমাদের কার বাড়ি পোড়াইছে কে? তখন বুলবুল বলেন উড়াই নেত্রী। ওই উড়াই সবাই জামাত বিএনপির সকলে। তারপর তিনি বলছেন তাদের বাড়িঘর নাই? তো বুলবুল বলছে আছে নেত্রী। শেখ হাসিনা বলেন তাদের ঘর বাড়ি নাই? বুলবুল বলছেন জি আছে। শেখ হাসিনা বলেন তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? এরপর শেখ হাসিনা বলেন আমাদের ঘর বাড়ি নাই, তাদেরও ঘর বাড়ি থাকবে না। মানে এখানে মামলার মধ্যে যে জিনিসটা আনা হয়েছে যে তিনি ঘর বাড়ি পুরি দিতে বুলবুলকে উস্কানি দিয়েছেন। এখন এটা বাংলাদেশে নতুন একটা ট্রেন্ড, কিন্তু এবার সরকার পরিবর্তনের পর আমরা বাংলাদেশের বিভিন্ন জিনিস অবলোকন করেছি। তো আমি বরাবরই তখনও একটা কথা বলছি, এখনো বলি, বাংলাদেশে না সারা পৃথিবীতেই সম্ভবত, তবে আমাদের দেশে একটু বেশি, ভালো কাজের পুনরাবৃত্তি পরবর্তী মানুষগুলা করে না, ভালো কাজের মেসেজ কেউ নেয় না। কিন্তু যেটা মন্দ কাজ, খারাপ কাজ, প্রতিহিংসা, প্রতিশোধ, মানে এই মেন্টালিটির যে জিনিসগুলো আছে, ওই যে আপনি যারা রাগের মাথায় একটা চড় দিচ্ছেন, আপনি তো দিয়ে ফেলছেন, কিন্তু সে কিন্তু পাল্টা আপনার চড় দিবেন, আপনার ঘাই দিয়া দেয়। কেন? এটা তার প্রতিশোধ। রাগ আর প্রতিশোধ দুইটা 2 রকম হয়। তো এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন, কোট আনকোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সংস্কৃতি, কালচার কিন্তু এটাই প্রমাণিত করে যে এই ঘটনাগুলো হয়তো আগামী দিনে ঘটবে। এখন এগুলার ইফেক্ট মামলার মধ্যে কি পড়বে? ওনার প্রত্যেকটা কথোপকথন মামলার বেলায় কিন্তু এখানে সাক্ষ্য হিসাবে চলে আসছে। তো এখানে আপনার যতটুকু বোঝা গেছে যে হয়তো তাদের জন্য আইনি প্রোটেকশন বা আরো কোনো কিছুর ব্যবস্থা করা হবে, সময় বলে দেবে।
এখন ওনার এই বক্তব্যগুলো ওনার বিপরীতে কিন্তু প্রমাণ এবং সাক্ষ্য হিসাবে ব্যবহৃত হয়েছে এবং মামলার রায় প্রকাশে এগুলা মানে এই মুহূর্তে সহায়ক ভূমিকা পালন করছে। বলছিলাম সার্জিস আলমের এবং বিএনপি নেতা ফজলুর রহমানের প্রসঙ্গে, ফজলুর রহমানের একটা টক শোতে মন্তব্যের প্রসঙ্গে সার্জিস আলম প্রোটেস্ট করেছেন। ফজলুর রহমান কি বলেছিলেন যে যারা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, একাত্তরকে যারা অস্বীকার করে, একাত্তরকে যারা বিতর্কিত করার চেষ্টা করে, তাদের মানে বার্থ সার্টিফিকেট নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন, যে শব্দগুলো আসলে উচ্চারণ করতে চাচ্ছি না। এখন মুক্তিযুদ্ধ নিয়ে কি কি কথা আসছে, মুক্তিযুদ্ধকে নিয়ে এই কথা আসছে যে 71 না, আমরা এখন 24-এ এসেছি। এটা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার জন্য ফজলুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ কমান্ডার, যার কমান্ডে হাজার হাজার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, তাদের আঁতে ঘা লাগার কথা। তাদের আঁতে ঘা লাগবেই। যখন আপনি বলবেন যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, 72-এর সংবিধানের কবর রচনা করতে হবে, যখন আপনি মানে 24-এর ব্যাপারটাকে 71-এর ব্যাপারে চাইতে অনেক বড় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবেন, যখন আপনি 71-কে পাশ কাটিয়ে 47-কে ওন করার চেষ্টা করবেন, যে 47-এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, যে 47টা হচ্ছে পাকিস্তানের, ভারত পাকিস্তান বিভাগের যে মানে ঘটনা 47-এ, সেই ঘটনাকে যখন ওন করতে চাইবেন, আপনি ওন করার কথা প্রকাশ্যে বলবেন, বারবার বলবেন, বিভিন্নভাবে বলবেন, তখন তো প্রশ্ন জাগবেই যে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী কিনা। এই প্রশ্ন জাগবেই এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের মুক্তিযোদ্ধারা কি ভাষা প্রয়োগ করবেন আবেগ সামলাতে না পেরে, সেটাও তো একটা বড় বিবেচ্য বিষয়। যদিও ফজলুর রহমান যে শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলো ব্যবহার করা না করতে পারলেই বোধহয় ভালো হতো। তিনি এই শব্দগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে পারতেন, হয়তো তিনি আবেগ সামলাতে পারেননি। কিন্তু মুক্তিযোদ্ধাদের তো আমার মনে হয় যে নীলকণ্ঠী হওয়া উচিত কোনো কোনো সময়, কারণ তাদেরই উদাহরণ তৈরি করতে হবে যে তারা মহান 71-এর এত বড় বীর, যারা ছোটোখাটো বিষ খেয়ে হজম করে ফেলতে পারে, এটা কোনো ব্যাপারই না। সার্জিস আলম তার প্রতিবাদ করলেন যেভাবে, সেখানে ফজলুর রহমানকে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ করা মানুষ, বিএনপির মধ্যে থেকে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ওই একই বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন তার ফেসবুক পেজে। অর্থাৎ সেখান থেকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া থেকে তারা বের হতে পারছেন না কেন জানো। কোনো কিছু ঘটলেই আওয়ামী লীগের দোসর, এই ট্যাগটা খুব সহজেই দিয়ে দিচ্ছেন। কি বললেন তিনি একটু শুনে নেওয়া যাক, তার স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর। ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে। যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে, সে বলছে, তিনি বলেননি, কিন্তু সার্জিস আলম বলছেন যে সে, অর্থাৎ ফজলুর রহমানকে তিনি বলার মানে প্রয়োজন মনে করছেন না। তার মানে হচ্ছে যে আপনিও তো তাকে অসম্মান করলেন। একজন মুক্তিযুদ্ধ কমান্ডারকে যখন আপনি অসম্মান করেন, আপনি সম্মান রেখেই কথা বলতে পারতেন, সম্মান রেখেই তো প্রতিবাদ করা যায়। কারণ ফজলুর রহমান তো আপনার দাদার বয়সী, তো তাকে যদি সম্মান দেন তাহলে তো আপনার অসম্মানিত হওয়ার কোনো কারণ নেই। হয়তো বেশি রেগে গেছেন, বেশি রাগার ফলেই এই অসম্মান করার ব্যাপারটা এসেছে, হতেই পারে, তরুণ বয়স, রক্ত গরম, সেই ঘটনা ঘটতেই পারে। তিনি বলার চেষ্টা করেছেন সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করছে। অর্থাৎ যে টেলিভিশন চ্যানেলে ফজলুর রহমান এই মন্তব্য করেছেন সেটাকেও লীগের মিডিয়া হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই, কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফ্যাসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে না পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে। অর্থাৎ ফজলুর রহমানের উপরে যদি কোনো মব তৈরি হয় তাহলে এর দায় তাদেরকেই নিতে হবে। একেবারে সরাসরি হুমকি দিয়ে দিলেন যে ফজলুর রহমানের উপরে মব হতে পারে। তাহলে কি মব ধেয়ে আসছে ফজলুর রহমানের উপরে? আসুক, দেখা যাক কবে আসে। পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে। এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন। খুবই ভালো কথা। এখন বিষয় হচ্ছে যে ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, 71-এ রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের লিড দিয়েছেন। ফজলুর রহমান এক সময় ছাত্রলীগ করতেন, তারপরে বিএনপির কালের পরিক্রমে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন। ফজলুর রহমান যে যুদ্ধ করেছেন সেই যুদ্ধের মাধ্যমে 72-এর সংবিধান অর্জিত হয়েছে এদেশে। তো ফজলুর রহমান 71-কে 72-এর সংবিধানকে ওন করবেন, অনেক বেশি করে ওন করবেন, এটাই তো স্বাভাবিক। ফজলুর রহমানকে যখন আওয়ামী লীগার বলবেন, আওয়ামী ট্যাগ দেবেন, তখন সার্জিস আলম কি একটু ভেবে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আপনার যে ভিডিওগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি শেখ হাসিনার পক্ষে কথা বলছেন, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছেন, আপনি শেখ হাসিনার ছবির পাশে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, অনেক কথা বলেছেন, ছাত্রলীগ করেছেন এবং আপনি অজুহাত হিসেবে বলেছেন যে হলের গণরুমে একটা সিট নিশ্চিত করার জন্যই আপনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন। অথচ এখন এসে 25-এর প্রেক্ষাপটে এসে বলছেন যে আপনার দাদার এত সম্পত্তি আছে যে আগামী নির্বাচন
নির্বাচনে যদি 5-10 কোটি টাকা খরচ করতে হয়, সেই খরচ করার অ্যাবিলিটি দাদার সম্পদ থেকেই তিনি অর্জন করতে পারবেন। এবং যে গাড়ির শোডাউন করেছেন সেখানে এমনভাবে বলছেন টকশোতে যে কয় টাকা আর খরচ হয়েছে, মাত্র 2-4-5 লাখ টাকা, 5 লাখ টাকা খরচ হয়েছে। এইটা কি মধ্যবিত্ত যে কোনো বাংলাদেশের যে কোনো মধ্যবিত্ত পরিবারের পক্ষে ব্যয় করা সম্ভব নয়? এইভাবে বলার চেষ্টা করছেন যে আপনি মেসে থাকার খরচ বহন করতে পারেনি আপনার পরিবার, তার জন্য হলের গণরুমে থেকে ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন। যে আপনি মানে ট্রেনের এসি বগিতে যাওয়ার সামর্থ্য না থাকায় ফ্যান ভাঙা গরমে সাধারণ বগিতে ঢাকা থেকে পঞ্চগড়ে ট্রেনে গিয়েছেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন। যে আপনি আন্দোলনের পরপরই বলেছেন যে আমার পকেটে এখন 1000 টাকাও নেই, আমার পকেটে টাকা নেই, মানি ব্যাগ ফাঁকা, সেই আপনি এখন দামি গাড়িতে চড়ছেন, প্রতিদিন পাঞ্জাবির ডিজাইন চেঞ্জ করছেন। তখন মানে ব্যাপারগুলো মিলে না আসলে। যখন আপনি অন্য কাউকে আওয়ামী লীগের ট্যাগ দেবেন, আওয়ামী দোসর বলবেন, এখন ফ্যাসিস্ট বলে চিৎকার করবেন, 72 সংবিধানের কবর রচনা করতে চাইবেন, সেই আপনি তো ছাত্রলীগ করেছেন এক সময়। তো ছাত্রলীগ করতে আপনি বাধ্য হয়েছেন। এই কথা মেনে নিলে তো আপনার ওই বয়ান সত্য হয় না যে আপনার পরিবারের ক্যাপাসিটি রয়েছে 5 কোটি 10 কোটি টাকা নির্বাচনে খরচ করার মতো অ্যাবিলিটি আপনার পরিবারের রয়েছে। মেলে না তো আসলে, অঙ্ক মেলে না। অঙ্কটা একটু মেলাতে হবে ভাই। আগামীতে রাজনীতি করতে হলে অঙ্কগুলো মেলাতে হবে। আর ফজলুর রহমানের মতো, হ্যাঁ আমি একেবারে স্পষ্টই বলছি, ফজলুর রহমান ওই শব্দ ব্যবহার করে ঠিক করেননি, ভুল করেছেন। তিনি অতি আবেগী না হয়ে সংযমী হতে পারতেন, এটা অবশ্যই মানে সমালোচনার যোগ্য। কিন্তু আপনি আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন যাকে, তার আগে আপনি তার দিকে 1 আঙ্গুল দিচ্ছেন। যখন কারো দিকে 1 আঙ্গুল দেওয়া হয়, বাকি 4টা আঙ্গুল যে নিজের দিকে থাকে, একটু কি ভেবে দেখবেন যে আওয়ামী লীগের দোসর আপনি নিজেও এক সময় ছিলেন? সেই কেন ছিলেন, কেন করতে বাধ্য হয়েছেন, সেই হিসেবগুলো, তখনকার কথা আর এখনকার কথা, এই কথাগুলো আসলে মেলে না। অঙ্কগুলো মিলিয়ে দিলে আমরা যারা জনগণ তাদের আপনাদেরকে বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডারদের তো আমরা সমর্থন করি, কিন্তু দল হিসেবে এনসিপিকে আমরা সমর্থন করতে পারবো কি পারবো না, সেটা জনগণকে একটু পরিষ্কার করতে হবে আপনাদের এই মানে অঙ্কগুলো মিলিয়ে দিয়ে। অঙ্কগুলো না মেলালে যেটা হবে, জনগণ কনফিউজড হবে। সম্প্রতি একটা জরিপে যেটা বেরিয়ে এসেছে যে দেশের 50% মানুষ এখনো কনফিউজড যে তারা কোন দলে সিদ্ধান্ত নেননি, তারা কোন দলে ভোট দেবেন। তার মানে দেশের অর্ধেক মানুষ, আরো 14% মানুষ হচ্ছে মানে 48.5% জনগণ তারা কনফিউজ কোন দলে ভোট দেবেন। 14% মানুষ এখনো মানে তারা ভোট দিতেই। একটা জরিপ দেখলাম, সেখানে বলা হচ্ছে যে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীনদের সংখ্যা বেড়ে 48.50%। ধরেন 50% লোক, কাছাকাছি লোক এখনও সিদ্ধান্ত নেয়নি, তারা সিদ্ধান্তহীনতার মধ্যে আছে। এটা একটা বিপজ্জনক দিক। এমনিতেই দেখেন আমাদের যে দলগতভাবেও আওয়ামী লীগের যে ভোট, সেই ভোট যে কোথায় যাবে, আদৌ যাবে কিনা কোনো বাক্সে বলা কঠিন। তারা হয়তো ভোটেই যাবে না, তার হয়তো একটা ছোট্ট অংশ ভাগাভাগি হতে পারে, যার যার এলাকার নিরাপত্তার কারণে মনে করতে পারে যে এই লোকটা ভালো, এই লোককে দিই, হ্যাঁ তাহলে জিতলে আমরা নিরাপদ থাকবো, এরকম চিন্তা করতে পারে। কিন্তু 48% আপনি চিন্তা করেন, তার মানে বিএনপি বলেন আর জামাত জোট বলেন, বিএনপি জোট বলেন, যদি জোটগতভাবে হয় অথবা সিঙ্গেল যদি নির্বাচন করে, কোথায় যে দাঁড়াবে আপনি কিছুই জানেন না। 48% তো অনেক বড় ফিগার। মাত্র 10-20 বা 25% মানে ভোটারও শেষ মুহূর্তে যে এলোমেলো করে দিতে পারে। শেষ মুহূর্তে যদি তারা মনে করে বিএনপি জোটের দিকে, শেষ মুহূর্তে যদি তারা মনে করে যদি জামাত জোটের দিকে, তাহলে কিন্তু ভোটের পুরা হিসাব নিকাশ পাল্টে যাবে। আমি আবারও বলি যে আগে তো একটা সনাতন পদ্ধতি ছিল, মানে গত 15 বছরে তো আর ভোট হয়নি। 14, 18, এই 24 এগুলি বাদ দেন, এগুলি কোনো ভোটই না, ভোটের জাতও না। তো আপনি তার আগে 2008 পর্যন্ত যদি হিসাব করেন, তাহলে আমাদের ভোটের প্যাটার্নটা ছিল এই যে আওয়ামী লীগ বিএনপি। এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন 15 বছর পর ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, দলগতভাবে নেই, কিন্তু তার ভোটাররা আছে। আবার নতুন একটা শক্তি এনসিপি এসে হাজির হয়েছে। মানুষের মনোনয় কি চেঞ্জ হয়েছে? তারা কি যারা বিএনপি সেখানে ফিক্সড হয়ে আছে, আওয়ামী লীগে ফিক্সড হয়ে আছে, জামাতেরটা আমি মনে করি ফিক্সড ক্যাডার ভিত্তিক দল। যারা জামাত করে তারা মনে করে যে এরা মানে ইসলামী শাসন কায়েম করবে, সুতরাং সেটা একটা ফিক্সড। ধরেন সেটা তো এমন না 5%, 10%। বাকিদের কী হবে? বাকি ভোট কোথায় যাবে? এইটা কিন্তু চিন্তার বিষয়। আমি এই জন্য বলি যে আওয়ামী লীগ না থাকার পরেও পুরো বিষয়টা কিন্তু এলোমেলো হয়ে যাবে। এখন এই 48%, তার মানে প্রায় অর্ধেক ভোটারদের, এদেরকে জয় করার জন্য আপনাকে, এদের মন জয় করার জন্য, এদেরকে আকৃষ্ট করার জন্য আপনাকে সেই কৌশল, নির্বাচনী কৌশল বেছে নিতে হবে। নতুবা কিন্তু আপনি যতই আগের হিসাব অনুযায়ী যদি বসে থাকেন, বড় ভুল করবেন। এখানে রিপোর্টে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার আরও বেড়েছে।
গত বছরের অক্টোবরে 38% মানুষ বলেছিলেন তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেননি। 38%। 8 মাস পর এখন 48.40% মানুষ বলছে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত তারা নেননি। কাকে ভোট দেবেন তা বলতে চান না 14.40%, আর ভোট দেবেন না বলছেন 1.10%। ব্র্যাক ইউনিভার্সিটি। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে এনসিপির নেতাকর্মী প্রধান সমন্বয় একটা কঠিন বিপদে, কারণ মুক্তিযুদ্ধের কথা বললেই তারা রাজাকার ট্যাগ দেয়। বিএনপির এক নেতা কঠিনভাবে হুমকি দিয়েছেন। অপরদিকে শেখ হাসিনা কাউকে তোয়াক্কা করতেছেন না, তারা দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতেছেন, খুব শীঘ্রই মাঠে আন্দোলন করবেন, এবারে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন শেখ হাসিনা। দর্শক, সবকিছু মিলে আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন, যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন, প্রিয় দর্শক মন্ডলী, এইসব সম্পর্কে আপনাদের মতামত কি? প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।